প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বৈশ্বিক কার্বন নিঃসরণে বাংলাদেশ কম দায়ী হলেও এর ভয়ঙ্কর নেতিবাচক প্রভাবের কারণে বেশি ক্ষতিগ্রস্ত ও ঝুঁকিপূর্ণ দেশের মধ্যে বাংলাদেশ অন্যতম। ঢাকায় শুরু হওয়া 4 দিনের জাতিসংঘ সম্মেলনের অভিযোজন পরিকল্পনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রী বলেন, জলবায়ু পরিবর্তন বাংলাদেশের উন্নয়নের জন্য হুমকি। অব্যাহত বৈশ্বিক উষ্ণায়নের ফলে সমুদ্রের তলদেশের উচ্চতা বৃদ্ধি পাচ্ছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, এর প্রভাবের কারণে দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের বিস্তীর্ণ এলাকা সমুদ্রগর্ভে নিমজ্জিত হওয়ার ঝুঁকিতে রয়েছে। জলবায়ু পরিবর্তনের ফলে ক্ষতিগ্রস্ত জনগণকে রক্ষা করার দায়িত্ব উন্নত বিশ্বের বলে মত দেন প্রধানমন্ত্রী। আমরা বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধি 1.5 ডিগ্রি সেন্টিগ্রেডের মধ্যে সীমিত রাখতে উন্নত বিশ্বের প্রতি আহ্বান জানিয়েছি। গ্রিন হাউস গ্যাস নিঃসরণের হ্রাসে বাংলাদেশ 2015 সালে ইন্টেন্ডেড ন্যাশনালি ডিটারমাইন্ড কন্ট্রিবিউশন INDC প্রণয়ন করে এবং 2021 সালে তা হালনাগাদ করে UNFCCC-তে জমা দেয়। এতে আমরা শর্তহীন 6.73% এবং শর্তযুক্ত 15.12% গ্রিন হাউস গ্যাস নিঃসরণ হ্রাসের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছি। আবহাওয়া চরমভাবাপন্ন থাকায় আবারও 72 ঘন্টার সতর্ক বার্তা জারি করেছে আবহাওয়া অধিদপ্তর। সকালে অধিদপ্তর থেকে এক বার্তায় জানানো হয়, জনজীবনে অস্বস্তি বাড়ার আশঙ্কায় আগামী 72 ঘন্টার সতর্ক বার্তা জারি করা হয়েছে। একই সাথে আবহাওয়া অফিস জানায়, সোমবারও পাবনা এবং চুয়াডাঙ্গা জেলার উপর দিয়ে তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। এছাড়া রাজশাহী, টাঙ্গাইল, যশোর ও কুষ্টিয়া জেলাও একই অবস্থা বিরাজ করছে। রাজধানী ঢাকায়ও তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। সাধারণের উপর এর নেতিবাচক প্রভাব পড়ছে। গরমে হাঁসফাঁস অবস্থা ঢাকাবাসীর। রোদের তীব্রতায় ত্রাহি অবস্থা খেটে খাওয়া মানুষের। আবহাওয়ার বিরূপ প্রভাবের কারণে বন্ধ রয়েছে প্রাতিষ্ঠানিক শিক্ষা কার্যক্রম। বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে 50,000। প্রিয় এজেন্টও 2টা। দর্শক, এই বিষয়ে জানতে যাচ্ছে আমাদের সহকর্মীদের কাছে। আমরা প্রথমেই যাব আগারগাঁও আবহাওয়া অফিসে। সেখানে অবস্থান করছেন আমাদের সিনিয়র করেসপন্ডেন্ট নিয়ামুল আজিজ সাদেক। সাদেক, হিট অ্যালার্ট সম্পর্কে আবহাওয়া অধিদপ্তর আর কি বলছে? যেমনটি আমরা জেনেছি যে সকালে কিন্তু অধিদপ্তর থেকে এক বার্তা দেওয়া হয়েছে যে 72 ঘন্টার সতর্ক বার্তা। তো এই বিষয়ে কি তথ্য আছে আপনার কাছে, আমাদেরকে জানাবেন। লীনা, ঠিক তাই। 72 ঘন্টার সতর্কতা জারি করা হয়েছে সকালবেলায়, যেটি হচ্ছে দ্বিতীয় দফায় জারি করা হলো। এর আগেও 72 ঘন্টার একটি হিট অ্যালার্ট জারি করা হয়েছিল। হিট অ্যালার্টের মানে তারা যেটা বলেছেন যে অন্যান্য যে স্টেক হোল্ডাররা রয়েছে, বিশেষ করে স্বাস্থ্য মন্ত্রণালয় কিংবা সরকারের যে উচ্চপদস্থ যে কর্মকর্তারা রয়েছেন, যারা এই বিষয়ে দায়িত্ব নেবেন, এবং বিশেষ করে আপনি কিছুক্ষণ আগে বলছিলেন যে স্কুল কলেজ বন্ধ ঘোষণা করা হয়েছে এবং অন্যান্য কি বাড়তি সতর্কতাগুলো নেওয়া হচ্ছে, নাগরিকদের কি কি সতর্কতা জানিয়ে দেওয়া হবে সেই বিষয়টি তারা নির্ধারণ করবেন। এক্ষেত্রে আবহাওয়া বলে দেওয়া হচ্ছে যে আগামী কয়েকদিন সুখবর তো নেই, বরং আরও একটি খারাপ খবর, সেটি হচ্ছে আগামী কাল আরও তীব্র তাপপ্রবাহ হতে পারে। তীব্র তাপপ্রবাহের কারণে জনজীবন বিপর্যস্ত হচ্ছে, যেটি আপনি নিশ্চয়ই আমার ক্যামেরার চোখেও দেখতে পাচ্ছেন। যে আমরা এখানে দেখছি যে খেটে খাওয়া যে মানুষগুলো, তাদের চরম একটি দিন আজকে। তারা কিছুক্ষণ পর পরে রেস্ট নিচ্ছেন, তারা বিভিন্ন ধরনের পানি খাচ্ছেন এবং তাদের যে স্বাভাবিক যে কার্যক্রম সেটি ব্যাহত হচ্ছে। তবে আবহাওয়া অফিস বলছে আগামী দিনগুলোতে কোনো ধরনের সুখবর নেই এবং আগামী মাসে এই তাপপ্রবাহ আরও বেশি বাড়তে পারে। তারা আমাদেরকে একটি ম্যাপ দেখিয়েছেন, যে ম্যাপে আমরা দেখেছি যে তীব্র তাপপ্রবাহর কারণ হচ্ছে যে বাংলাদেশের যেই আবহাওয়ার চরম বৈরিভাবাপন্ন যে অবস্থা, সেই বৈরিভাবাপন্ন অবস্থা বিরাজ করছে। আরেকটি খবর তারা বলেছেন যে বিশেষ করে কার্বন নিঃসরণের অবস্থা খুব বেশি বেড়ে গিয়েছে, সেই কারণে এই ধরনের অবস্থা আরও বেশি সৃষ্টি হচ্ছে। এবং এর পাশাপাশি যে প্রতিবেশী দেশ রয়েছে, সেই প্রতিবেশী দেশ থেকেও এক ধরনের আবহাওয়ার বিরূপ আবহাওয়া বাংলাদেশের দিকে ধেয়ে আসার কারণে এই ধরনের অবস্থা তৈরি হচ্ছে। বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই, তবে ময়মনসিংহ, সিলেট এবং এর পাশাপাশি যে জায়গাগুলো রয়েছে সেখানে কিছু পরিমাণ বৃষ্টিপাত হতে পারে। অন্যান্য যে জায়গাগুলোতে সেখানে প্রায় আবহাওয়া এই ধরনের কোনো মেঘলা থাকার কোনো সম্ভাবনা নেই, যে কারণে এই তীব্র তাপপ্রবাহের মধ্যে সতর্কভাবে নাগরিকদের চলতে হবে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। আর সাদেক, আপনি আমাদের সাথে থাকুন। বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে 50,000। প্রিয় এজেন্টও 2টা।
দর্শক এখন আমরা যাব ঝিনাইদহ, সেখানে আছেন আমাদের স্টাফ করেসপন্ডেন্ট মিজানুর রহমান। মিজান, গরমে ওখানকার জনজীবনের কেমন অবস্থা দেখছেন? লীনা, গরমে ঝিনাইদের জনজীবন অতিষ্ঠ হয়ে উঠেছে। ঝিনাইদের পশ্চিম অঞ্চলে পানির যে স্যালো মেশিন আছে বা টিউবওয়েল আছে, এই টিউবওয়েলের পানির স্তর নেমে গেছে এবং পানি সংকট দেখা দিয়েছে। শেষ কাজও পানি সংকট দেখা দিয়েছে। ঝিনাইদহ শহরেরও বেশ কিছু অঞ্চলে টিউবওয়েল গুলোতে পানি উঠছে না। অনেক 4 ফুট গর্ত করে সেই পানি তোলার চেষ্টা করছেন। ঝিনাইদহ সদরের বাজার গোপারপুল এলাকায় আপনার স্কুলের টিউবওয়েলে পানি উঠছে না। এটা গেল পানির স্তর নেমে যাওয়ার ঘটনা। আর হচ্ছে যে ঝিনাইদহ শহর সহ আশপাশের এলাকায় সব জায়গায় কিন্তু পানির স্তর নেমে গেছে। তীব্র গরম, সাধারণ খেটে খাওয়া মানুষ তারা ঘরের বাইরে বের হতে পারছে না। আমি সকালে বেশ কিছু অঞ্চল ঘুরে দেখেছি যে যারা দিন আনে দিন খায় বা দিন মজুর, তারা কাজ করতে যেতে পারছে না, তাদের কাজও কেউ নিচ্ছে না এবং তারা ছায়া জায়গায় বেশ করে চায়ের দোকানগুলিতে বসে তারা অলস সময় কাটাচ্ছে। কৃষকের শেষ কাজও বেশ ব্যাহত হচ্ছে। প্রচন্ড গরমে কৃষকরা মাঠে যেতে পারছে না। তবে আজকে সকালে আবহাওয়ার কিছুটা পরিবর্তন আমরা লক্ষ্য করেছিলাম। আমরা দেখেছিলাম যে আকাশ একটু মেঘাচ্ছন্ন হয়েছিল, কিন্তু 10টা বাজার পরপরই সেই তীব্র রোদ, তীব্র গরমে মানুষ হাপিত্তেশ করছে, মানুষের জনজীবন অতিষ্ঠ হয়ে উঠেছে। এই ছিল আমার কাছে সর্বশেষ, লীনা। দর্শক এখন আমরা যাব কুষ্টিয়াতে, সেখানে আছেন আমাদের স্থানীয় প্রতিনিধি শ্যামলী ইয়াসমিন। শ্যামলী, তীব্র গরমে খেটে খাওয়া মানুষের কি অবস্থা দেখছেন? ইতিমধ্যে কিন্তু আমরা জেনেছি বিভিন্ন জায়গায় পানির সংকট এবং বিদ্যুৎ সংকটের কথা। তো কুষ্টিয়ার অবস্থা কেমন দেখছেন আপনি আমাদেরকে জানাবেন। নীলা, প্রচণ্ড তাপদাহ চলছে সারা দেশে বেশ কয়েকদিন ধরে। কুষ্টিয়াও কিন্তু এর ব্যতিক্রম নয়। কুষ্টিয়াতে আবহাওয়া সূত্রে জানা গেছে যে গত 15 বছরে এত তাপদাহ কুষ্টিয়াতে হয়নি। গত পরশুদিনকে আবহাওয়া সূত্রে জানা গেছে যে 42.2 ডিগ্রি সেলসিয়াস ছিল তাপমাত্রা, গতকালকে 40 দশমিকের উপরে ছিল। আমি এখন দাঁড়িয়ে আছি এই জায়গাটা, এখন 38 দশমিক সেলসিয়াস বিরাজ করছে। আপনি আমার পিছনে একটু খেয়াল করে দেখেন যে এই তাপদাহ ভিতরে সবচেয়ে কষ্ট আছে নিম্ন আয়ের খেটে খাওয়া মানুষ। তারা জীবিকার সন্ধানে তারা রাস্তায় নেমেছে। উপরে সূর্যের তাপ, নিচে এই যে উত্তপ্ত রাস্তার পিচগুলো নরম হয়ে গেছে, তাও তারা কাজ করছে। আর একটা বিষয় হাসপাতালের কথা, সেখানে এই আবহাওয়ার কারণে বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে শিশু থেকে বৃদ্ধ সব ধরনের রোগী। তবে শিশুরা বেশিরভাগ আক্রান্ত হচ্ছে এবং শিশুদের আক্রান্তের কারণে এখানে ভর্তি যে স্বল্পসংখ্যক রোগী ভর্তি হয়ে তাদের স্বজনরা থাকছে, এই স্বজনদের ভিড়ের চাপে চিকিৎসা দিতেও তাদের ব্যাহত হচ্ছে। ডাক্তাররা বলছে যে আমরা সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছি রোগীদের সেবা দেওয়ার জন্য। আর আপনাকে আরেকটা বিষয় জানাই যে কুষ্টিয়া পদ্মা এবং গড়াই নদীর কোল ঘেঁষা, এখানে পদ্মা এবং গড়াই নদীতে পানি না থাকার কারণে শহরে পানি সংকট দেখা দিয়েছে। কোনো টিউবওয়েলে পানি উঠছে না, মানুষ আসলে দুর্বিহ জীবনযাপন করছে। নীলা, এই ছিল আমার কাছে সর্বশেষ। শ্যামলী, আপনি আমাদের সাথেই থাকুন। দর্শক এখন আমরা যাব পাবনায়, সেখানে আছেন আমাদের স্টাফ করেসপন্ডেন্ট ABM ফজলুর রহমান। ফজলুর, এতক্ষণ কিন্তু আমরা জেনেছি যে আবহাওয়া অধিদপ্তরের 72 ঘন্টার সতর্কবার্তা জারি করেছে, সেই তথ্য এবং বিভিন্ন জায়গা থেকে আমরা জনজীবনের খবর জানতে পেরেছি। আপনার কাছে আমার প্রশ্ন হচ্ছে যে এই তীব্র গরমে হাসপাতালে রোগীদের চাপ কেমন দেখছেন এবং চিকিৎসকরা আসলে কি বলছেন? লীনা, আমি এখন দাঁড়িয়ে আছি 250 শয্যা বিশিষ্ট আপনার জেনারেল হাসপাতালে। এই হাসপাতালটিতে এখন শিশু, বয়োবৃদ্ধ এবং সকল প্রকার রোগীদের ভরা, কারণ এখানে সবাই তাপ প্রবাহের কারণে কোনো না কোনো রোগে আক্রান্ত হয়ে তারা এই হাসপাতালে ভর্তি হয়েছেন। আমি যে ওয়ার্ডের সামনে দাঁড়িয়ে আছি সেটি শিশু ওয়ার্ড। সেই শিশু ওয়ার্ডে 40টা বেড থাকলেও এখানে 140 জন রোগী ভর্তি আছেন এবং এটা গত 2 দিনের এই তাপজনিত কারণে তারা বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে ভর্তি হয়েছেন এবং বেড না পেয়ে অনেকে মেঝেতে এবং বারান্দায় তারা রাত কাটাচ্ছেন এবং এখানে অবস্থান নিয়েছেন। ডাক্তাররা
চিকিৎসা দিতে হিমশিম খাচ্ছেন। সর্বোপরি এখানে আপনার জেনারেল হাসপাতালে 250 শয্যার জায়গায় আজকে 642 জন রোগী এখানে ভর্তি আছেন এবং তার আত্মীয় স্বজন সবকিছু মিলে একটা গাদাগাদি অবস্থা সার্বিকভাবে। তো সর্বোপরি যে গত এক সপ্তাহ ধরে এই পাবনা সহ এই অঞ্চলে প্রচন্ড তাপ প্রবাহ বইছে। গতকাল ছিল সর্বোচ্চ 42 ডিগ্রি সেলসিয়াস। আজকে সেরকমই আবহাওয়াবিদরা 9টার সময় থেকে আপনার বিকেল 3টায় দুইবার পর্যবেক্ষণ করে। তো সকাল 9টায় 40 ডিগ্রি সেলসিয়াসের মতো ছিল, বিকেলে সেটি আবার তো কাজেই সর্বোপরি এই তাপ প্রবাহের কারণে গোটা পাবনা সহ এই অঞ্চলে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। মানুষের অতি হাপিত্যেশ অবস্থা, দিনমজুরা তারা কাজ করতে পারছে না, শহরের লোকজনের উপস্থিতি কমে গেছে। সর্বোপরি এখানে মানুষজন এই আবহাওয়ার কারণে তারা অনেকটা কষ্টে আছে। এই ছিল আমার কাছে সর্বশেষ। লিনা, জানছিলাম তাপ প্রবাহের খবর। মানুষের রোগ নির্ণয় করতে পরীক্ষা নিরীক্ষার ল্যাবটি ঠিক কেমন হওয়া উচিত? রোগীর সেবা নিশ্চিতে একটি উন্নত মানের ল্যাবে কি কি থাকতে হবে? দক্ষ ল্যাব টেকনিশিয়ান না থাকলে কি বিপর্যয় নেমে আসতে পারে? আন্তর্জাতিক মানের ল্যাব পরিচালনাকারী বিশেষজ্ঞ, মেডিকেলের শিক্ষক ও স্বাস্থ্যমন্ত্রী বলেছেন, পরীক্ষা নিরীক্ষা ভুলে চিকিৎসায়ও ভুল হয়। ভুল ঔষধ প্রয়োগে বিপর্যয় নেমে আসে রোগীর জীবনে। স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে 5 পর্বের ধারাবাহিক প্রতিবেদনের 4র্থ পর্বে আদর্শ ল্যাব স্থাপনের উপায় খুঁজছেন সাংবাদিক শফিক শাহিন, ক্যামেরায় জামাল হোসেন। দেশের প্রত্যন্ত অঞ্চলের ডায়াগনস্টিক সেন্টারে যেমন রোগের ভুল রিপোর্ট দেওয়ার অভিযোগ আসে, তেমনি খোদ ঢাকার অনেক নামি দামি ডায়াগনস্টিক সেন্টারেও ভুল রিপোর্ট দেওয়ার অভিযোগ রোগীদের। এমনও পেয়েছি অনেক প্রোডাক্ট বা অনেক আপনার কেমিক্যাল সাবস্টেন্স বা রিয়েজেন্ট 4 বছর 3 বছর আগে মেয়াদোত্তীর্ণ হয়েছে। এই হাসপাতালে গত কয়েক বছর যাবৎ যে সাপ্লাই চেনের মাধ্যমে ওষুধগুলি সাপ্লাই হয়েছে সেটি একটি আসলে নকল এবং হচ্ছে আপনার মেয়াদোত্তীর্ণ ওষুধ এখানে সাপ্লাই হয়েছে। ভুল রিপোর্ট আর ভুল চিকিৎসার অভিযোগে প্রতিষ্ঠানে ভাঙচুর, হামলা এবং আইন নিজেদের হাতে তুলে নেওয়ার মতো অনাকাঙ্ক্ষিত ঘটনাও ঘটে। এমন বাস্তবতায় নির্ভুল পরীক্ষা নিরীক্ষার উপায় কি? এই পথ খুঁজতে এনটিভি টিম কথা বলে আন্তর্জাতিক মানের একটি ল্যাবের প্রধানের সাথে। ফজলুল কবির জানান, আইসিডিডিআরবির এই ল্যাবে দক্ষ জনবল, আধুনিক যন্ত্রপাতি, পরীক্ষা নিরীক্ষার উপাদান নিশ্চিত করা হয়। কোয়ালিটির বিষয়ে এখানে কোনো রকম কম্প্রোমাইজ করা হয় না। সো সার্বিকভাবে অর্থাৎ আমি ভালো মেশিন, ভালো রিয়েজেন্ট, যারা কাজ করবে তারা ভালো, যেই সিস্টেম দিয়ে কাজ করবে সেই সিস্টেমটা ভালো, যে প্রোডাকশনটা হবে ডেফিনেটলি এটা ভালো হবে। এই ডায়াগনোসিস বিশেষজ্ঞ এবং মেডিকেলের একজন শিক্ষক জানালেন, পরীক্ষা নিরীক্ষায় ভুল হলে সঠিক রোগ নির্ণয়ও ভুল হয়। ফলে ঔষধ প্রয়োগ ভুল হলে বিপন্ন হতে পারে রোগীর জীবন। ভুল পরীক্ষা, ভুল চিকিৎসা সব দেশেই হয়, তবে একটা মাত্রা আছে। এখানে হয়তো মাত্রা ছাড়িয়ে হচ্ছে, এটা কঠোর হতে হবে। মানে ইউ হ্যাভ টু ইম্পোজ দি রেগুলেটরি অ্যাক্টিভিটিস। দরকার হলে হসপিটাল ক্লোজ করে দিতে হবে। সেরকমভাবে ল্যাবরেটরির মধ্যে কোয়ালিটি কন্ট্রোল বা মান নিয়ন্ত্রণ করা দরকার। মানুষের জীবন, এগুলোর ব্যাপারে কোনো সমঝোতার কোনো ব্যাপার নেই, যেই হোক সে, তার উপরে ইম্পোজ করা উচিত। আমাদের বেশিরভাগ ক্লিনিকের বাইরেটা খুব সুন্দর, ভিতরে কিন্তু জিনিস নাই। বিহাইন্ড দ্য স্কিন আপনি কয়জন প্যাথোলজিস্টকে চিনেন? আপনি চিনেন, কিন্তু প্যাথোলজিস্ট যদি ভালো রিপোর্ট না দেয় তাহলে আপনার রোগীর ডায়াগনোসিস হবে না। আমাদের ইনভেস্টিগেশনের জন্য আলাদা একটা ডাইরেক্টরি করা উচিত। সঠিক ল্যাবরেটরি আছে, তার চাইতে মানে ভুয়া ল্যাবরেটরি অনেক বেশি। একটা ল্যাবরেটরি করতে এই লাগবে, এটা যারা করছেন না তাদের বন্ধ করতে হবে। স্বাস্থ্যমন্ত্রী ডাক্তার সামন্তলাল সেনও পরীক্ষা নিরীক্ষায় ভুল কমিয়ে আনার উপর জোর দিলেন। ডায়াগনস্টিকটা একটা ইম্পর্টেন্ট জিনিস। একটা মানুষের ল্যাবরেটরি রিপোর্টের উপরে তার ট্রিটমেন্ট নির্ভর করে। আমি ভুল রিপোর্ট কিংবা
অন্য রিপোর্ট দিয়ে তো আমি ট্রিটমেন্টটাকে হ্যাম্পার করতে পারি না। দেশের বেসরকারি চিকিৎসা সেবার বয়সও কম নয়। চিকিৎসা দিতে এসে এক একটি প্রতিষ্ঠান ফুলে ফেঁপে উঠলেও চিকিৎসা সেবার মান নিয়ে তার অভিযোগ রোগীদের। তাই দেরিতে হলেও এই প্রতিষ্ঠানগুলো নিজেদের সংশোধন করবে এবং যারা আইন প্রয়োগকারী আছে তারা আইনের যথাযথ প্রয়োগের মাধ্যমে জবাবদিহিতার মধ্যে নিয়ে আসবে, এমনটাই এখন সময়ের দাবি। শফিক শাহিন, এনটিভি নিউজ, ঢাকা। বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে 50,000, প্রিয় এজেন্টও 2টা।